অনিশ্চয়তার মুখে ইরান যুক্তরাষ্ট্র চূড়ান্ত আলোচনা। সুইজারল্যান্ড যাচ্ছে না কোনো পক্ষই। যুদ্ধবন্ধের সমঝোতা বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। মধ্যপ্রাচ্যের একটা বর্তমান বাজার যেখানে বাংলাদেশের তৈরি পোশাক সহ খাদ্যপণ্য এবং অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি হিসেবে যাচ্ছে। তো এইটার কারণে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির যে প্রক্রিয়া সেটাও কিন্তু ইতিবাচক। সবার আগে বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকো, কাল সকালে হাইতির বিপক্ষে মাঠে নামছে হেভিওয়েট ব্রাজিল। একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে সরকার, অভিযোগ জামায়াত আমিরের। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই অংশ নেবে এনসিপি জানালেন বলছে নেতারা। শিগগির তিস্তা মহাপরিকল্পনা একনেক এ বইয়ে পাশ করে জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। পরিদর্শনে গিয়ে প্রকল্পের নানা দিক খতিয়ে দেখলেন দুই মন্ত্রী। জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। আজও মেহেরপুর এবং লালমনিরহাটের 7 জনকে পুষিনের চেষ্টা বিএসএফ এর। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। অনিশ্চয়তা পড়ল যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত চুক্তির আলোচনা। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিকতা বাতিল করেছে দুপক্ষই। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্যদিকে পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে আগ্রাসী আচরণের জন্য ইসরায়েলকে কড়া বার্তাও দিয়েছেন তিনি। আগের দিনে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে সই হওয়ার পর জেনেভায় চূড়ান্ত আলোচনায় বসার কথা ছিল দুদেশের। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কাগজে কলমে সই না করতে অনড় ছিল তেহরান। ট্রাম্প প্রশাসনের আশ্বাসে পরে তাতে রাজি হয় খামেনি প্রশাসন, কিন্তু লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। চুক্তির বাকি আনুষ্ঠানিকতার স্বার্থে শুক্রবার জেনেভায় বসার কথা ছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের। লেবাননে তেল আবিবের হামলার জেরে সেই সফর বাতিল করে তেহরান। বিষয়টি জানানো হয় অপরপক্ষ ওয়াশিংটনকে। এদিকে ইরানের সাথে আলোচনার পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কারিগরি ব্যবস্থাপনা সহ খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফলে তেহরানের সাথে পরবর্তী দফার আলোচনার সময়সূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুইজারল্যান্ডে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে, কিন্তু জানি না কখন। যেভাবে আলোচনাটি সাজানো হচ্ছে তাতে স্পষ্টতই রাজনৈতিক নেতৃত্ব জড়িত থাকবে। মানে মাঠ পর্যায়ে থাকা লোকজনই এই আলোচনা এগিয়ে নেবে। উচ্চ সম্পৃক্ত ইউরেনিয়াম কিভাবে ধ্বংস করা হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনিশ্চয়তা তৈরিকারী আগ্রাসী ইসরায়েলকেও কড়া বার্তা দেন জেডি ভ্যান্স। নেতানিয়াহুর মন্ত্রিসভায় কিছু লোক আছে যারা প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাদের প্রতি আমার বার্তা, ডোনাল্ড ট্রাম্পই এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। গত 3 মাসে আপনাদের মাতৃভূমিকে রক্ষা করা 2/3 অস্ত্রই আমেরিকানদের হাতে নির্মিত এবং আমেরিকান করদাতাদের টাকায় তৈরি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুদেশের প্রেসিডেন্টরা। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে আর চুক্তি সই করবেন না। তবে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়ার কথা ছিল চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা, যেখানে আলোচনা হবে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে। 60 দিনের ওই আলোচনার শুরুর দিনে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্টের। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবন্ধের সমঝোতা স্বাক্ষরকে বাংলাদেশের জন্য ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন দেশের অর্থনীতির অনেক কিছুই নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপর। সেখানে স্থিতিশীলতা আসলে অর্থনৈতিক নানা অনিশ্চয়তাও কাটবে। বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে ক্রমবাজার, মধ্যপ্রাচ্য থেকে যে পণ্য যেমন পণ্য আমদানি এবং মধ্যপ্রাচ্যের একটা বর্তমান বাজার যেখানে বাংলাদেশের তৈরি পোশাক সহ খাদ্যপণ্য এবং অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি হিসেবে যাচ্ছে। তো এইটার কারণে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির যে প্রক্রিয়া সেটাও কিন্তু ইতিবাচক।
বিশ্বকাপে প্রথম দল হিসেবে শীর্ষ 32-এ উঠল মেক্সিকো। রোমাঞ্চকর লড়াইয়ে এ গ্রুপে দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপের 2 ম্যাচেই জয় পেল হোস্টরা। 50 মিনিটে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার লুইস রোমো। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তিনি। শেষ মুহূর্তে ম্যাচ বাঁচিয়ে দেন গোলরক্ষক রাউল রেঙ্গেল। ইনজুরি টাইমে করেন দারুণ ডাবল সেভ। নষ্ট হয় দক্ষিণ কোরিয়ার সমতা ফেরার সুযোগ। রক্ষণ এবং আক্রমণে ভারসাম্য রেখে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে মেক্সিকো। শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল স্বাগতিকরা। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাল হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অনুশীলনে ফিরলেও এই ম্যাচও খেলবেন না নেইমার। একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। বিপরীতে গ্রুপের তলানিতে থাকা হাইতি কাউন্টার অ্যাটাকে চমক দেওয়ার অপেক্ষায়। ফিলাডেলফিয়ায় শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুজনে বিন তারেক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেইমারকে না পাওয়ার হতাশা নিয়ে হাইতির বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে, যে কারণে নিউ জার্সি ছেড়ে দলের সঙ্গে ম্যাচ ভেন্যু ফিলাডেলফিয়ায় যাওয়া হয়নি দেশটির সর্বোচ্চ গোলদাতার। হালকা চোটের কারণে দলের 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড় গাব্রিয়েল মাগলাহেস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। ইবানেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলোকে। তবে মরক্কোর বিপক্ষে হতাশ করলেও মাঝমাঠে কাসিমিরোর জায়গা পাকা। আর আক্রমণ ভাগে লড়াই হবে কুনিয়া ও ইগরের মধ্যে। মাঝমাঠে লুকাস পাকেতার পরিবর্তে লুইস হেনরিককে নামিয়ে চমক দেখাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে বড় জয় পেতে 4-2-4 ফরমেশন বেছে নিতে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর যে ছকে স্পটলাইট থাকবে আগের ম্যাচের গোলদাতা ভিনিসিয়াস জুনিয়রের দিকে। প্রথম ম্যাচের পারফরমেন্সে আমি সন্তুষ্ট নই, তাই হাইতির বিপক্ষে মূল ম্যাচে একাদশে পরিবর্তন আসবে। হাইতি শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল রক্ষণ ভাগের দল। তাদের লম্বা সেন্ট্রাল ফরওয়ার্ড আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দীর্ঘ 54 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে 1-0 গোলে। পরাজয় সঙ্গী হলেও প্রতিপক্ষের গোল মুখে 15টি শট নিয়েছে তারা। আর ব্রাজিলের আক্রমণের সামনে ভরসা হতে পারেন ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়া। সেক্ষেত্রে বাস পার্কিং বা রক্ষণাত্মক কৌশলের সঙ্গে গতিময় কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে ক্যারিবিয়ান প্রতিনিধিদের। সি গ্রুপে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড, মরক্কোর সমান 1 পয়েন্ট ব্রাজিলের। তলানিতে হাইতি। র্যাঙ্কিংয়েও সেলেসাওদের চেয়ে 81 ধাপ পিছিয়ে ক্যারিবিয়ান দেশটি। সবশেষ 1978 বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচে জয়বঞ্চিত ছিল ব্রাজিল। এবার সে সংখ্যা কিছুটা কম। হাইতির বিপক্ষে কখনোই হারেনি সেলেসাওরা। 7-1 গোলের জয় যেমন আছে, 6-0 ব্যবধানের জয়ও আছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। বিপরীতে নকআউট স্টেজে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই হাইতির সামনে। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। আলজেরিয়ার বিপক্ষে মেসির জাদুকরি খেলা দেখে যখন আপনি মুগ্ধ, ঠিক তখনই মেসির মনে বয়ে চলছিল তীব্র এক ঝড়। কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে দেননি। ক্যারিয়ারের রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা লিওনেল মেসি এখন মাঠের চেয়েও বড় লড়াই লড়ছেন মাঠের বাইরে বাবার অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবের বিরুদ্ধে। কিন্তু সেটা কি, জেনে নিব এবারের প্রতিবেদনে। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই এই মেসি হয়ে ওঠেন নেতা, যার প্রতিটি নিশানাবাজি হতে হবে নির্ভুল। যেই নেতা আলজেরিয়া ম্যাচের পর কানসাসে প্রথম অনুশীলনে অনশট টার্গেট মিস হওয়ায় 38 বছর বয়সেও ক্ষিপ্ত হন। মেসির এই কাঁধে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ভার। মেসি কারো বাবা, আবার কারো তো সন্তান। পরিবারের দায়িত্ব নিতে হয়। বিশ্বকাপ চলার মাঝেই ছড়িয়ে দেওয়া হয়েছে বাবা হোর্হে মেসির ভুয়া মৃত্যুর খবর। সঙ্গে সমালোচকদের নানা মন্তব্য মাথায় নিয়েই তো মেসির অমন হ্যাট্রিক। নেতা, পিতা, সন্তান 3 ভূমিকাতেই মেসির প্রশংসায় মাঠে অনুশীলন কভার করতে আসা সাংবাদিকরা। আজকের দিনটা সত্যিই ভিন্ন ছিল। মেসির বাবার মৃত্যুর একটা ফেক নিউজ ছড়ানো হয়েছিল, যা অত্যন্ত সংবেদনশীল। তবে সৌভাগ্যবশত তা সত্য নয়। পরিবার পরিষ্কার করেছে যে তিনি সুস্থতার পথে, কিন্তু এই ধরনের গুঞ্জন দলের স্বাভাবিক মনোযোগে কিছুটা হলেও চির ধরায়।
বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন লিও, কিন্তু সবুজ গালিচার আলো ঝলমলে দুনিয়ার পেছনে এক লড়াকু ছেলের মনের ভেতর এখন বইছে তীব্র ঝড়। বুঝতে দেননি কাউকে। বাবার জন্য অশ্রুসিক্ত নয়নে মাঠে প্রার্থনা করেছেন, কাছ থেকে দেখেছেন অনেক ক্রীড়া সাংবাদিক। এই মানসিক চাপের মাঝেই আলজেরিয়ার বিপক্ষে গোল করে কান্নায় ভেঙে পড়েছিলেন এলেমটেন। ম্যাচ শেষে স্বীকারও করেছিলেন অশ্রু ঝরার কারণ ফুটবল নয়, বরং পারিবারিক সংকট। কিংবদন্তি হলেও দিন শেষে তিনিও তো একজন মানুষ, একজন সন্তান। মাঠে মেসি যখনই পা রাখেন ক্যামেরার লেন্সগুলো যেন বুভুক্ষের মতো তাড়া করে ফেরে, কিন্তু কানসাস সিটির এই রোদ ঝলমলে সকালে লিওনেল মেসির অবয়বে জাদুকরের চেয়েও বেশি স্পষ্ট এক চিন্তিত সন্তানের মুখ। বাবার এমন অসুস্থতায় যে কেউ ভেঙে পড়তে পারে, মেসিও ব্যতিক্রম নন। তবে আর্জেন্টিনার পুরো দল ওকে আগলে রাখছে, মানসিক শক্তি যোগাচ্ছে। এই কঠিন সময়ে আমরা সবাই হোর্হে মেসির দ্রুত আরোগ্য কামনা করি। সব বিতর্ক আর শঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আগামী সোমবার টেক্সাসে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বজুড়ে কোটি ভক্তের এখন একটাই প্রার্থনা, মেসির বাপায়ের জাদুর মতোই অক্ষুণ্ণ থাকুক তার বাবার জীবন যুদ্ধের জয়ও। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। দেশের বিভিন্ন দফতরে নিজস্ব লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ শহরে আয়োজিত দলের কর্মী সভায় এই অভিযোগ তোলেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের মতোই বাংলাদেশ ব্যাংক, জেলা পরিষদ সহ বিভিন্ন দফতরে নিজেদের লোক বসিয়েছে সরকার। অভিযোগ করেন, সরকার গঠনের পর 24-এর গণ অভ্যুত্থান এবং গণভোটকে অস্বীকার করেছে বিএনপি। বাজেট নিয়ে বিরোধী দলের এই শীর্ষ নেতা বলেন, 17 বছরে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি, সে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মুখ্য সংগঠক সার্জিস আলম। বলছেন, এতে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে, যদিও ভোট বিভাজনের ঝুঁকি রয়েছে। সার্জিস আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য দলকে সুসংগঠিত করাই মূল লক্ষ্য। লামিয়া তিথির রিপোর্ট। আত্মপ্রকাশের 1 বছর পর সংসদ নির্বাচনে অংশ নিয়ে 6টি আসন পায় তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন পরবর্তী দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনার কথা বলছেন দলটির নেতারা। তৃণমূল পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছে বলেও জানিয়েছেন তারা। নির্বাচন পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নির্বাচনের চেয়ে আরও বেশি গতিতে চলছে। আমরা দুইটা বিষয়ে ফোকাস করছি। একটা হচ্ছে যেই জায়গাগুলোতে আমাদের এখন পর্যন্ত সাংগঠনিক কমিটি নেই, সেই জায়গাগুলোতে কমিটি তৈরি করা, পাশাপাশি যেই কমিটিগুলো ইতিপূর্বে ছিল নির্বাচনের পূর্ব থেকে, সেগুলোকে নির্বাচন সংশ্লিষ্ট সময়ে যে আমাদের তাদের কার্যক্রম, তাদের কতটুকু পরিশ্রম ছিল, কার কতটুকু অ্যাক্টিভিটি ছিল, সেগুলোর ভিত্তিতে আমরা সেগুলো পুনর্মূল্যায়ন করছি এবং সেই কমিটিগুলো আবার সংস্কার করছি। স্থানীয় সরকার নির্বাচনকে বড় রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে এনসিপি। জোটে না গিয়ে নিজেদের সামর্থ্য যাচাই করতে চান দলের নেতারা। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, সেই ক্ষেত্রে কিছু লাভও আছে, কিছু ক্ষতিও আছে। লাভের জায়গা থেকে হয়তো আমাদের সাংগঠনিক ভিত্তিটা আরও শক্তিশালী হবে। নির্বাচনের স্বার্থে প্রত্যেকটা জায়গা ওয়ার্ড পর্যন্ত অবশ্যই কমিটি হবে এবং একটা রাজনৈতিক তৎপরতা তৈরি হবে। আমি যদি বিপরীত দিকে দেখি, যখন আমরা আলাদা আলাদা এককভাবে নির্বাচন করব, ঐক্যবদ্ধভাবে আমরা যতগুলো জায়গায় জিততে পারতাম, হয়তো সেখানে জেতার পরিমাণটা শতকরা তার অর্ধেকে নেমে আসতে পারে। এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সর্বোচ্চ প্রস্তুতিটা নিচ্ছে
যেহেতু এখনো নির্বাচনের তারিখ থেকে শুরু করে নির্বাচন হবে কি হবে না সেটা নিয়েও শঙ্কা আছে, ফলে এখন পর্যন্ত জোটের মধ্যে সেভাবে অফিসিয়ালি এখন আলোচনা হয় নাই। দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কাউকে দলে না নেয়ার বিষয়ে সতর্ক অবস্থানের কথাও জানান এনসিপির মুখপাত্র। পলিটিক্যালি স্টাবলিশড, বিত্তশালী এবং সাবেক রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে যোগাযোগ করেছেন যাদেরকে আমরা নিতে পারি নাই বা নেই আমাদের সচেতনভাবেই, কারণ আমরা এইটা তো একটু সচেতন হতে চাই, কারণ এমন কাউকে নিলাম যার জন্য আমার পার্টি ওই স্পেসিফিক রিজনে বা ন্যাশনালি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো বা নেতাকর্মীদের উপর একটা খারাপ প্রভাব পড়লো, নেতিবাচক প্রভাব পড়লো, সেটা আমরা চাই না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। টেকনিক্যাল টিম রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ করা হবে, এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী আনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সকাল থেকে নদী অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রথমে নীলফামারীর বগলাগাড়ি, তিস্তা প্রধান সেচখাল, জলঢাকা, রাজারহাট সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীর শাখা উপশাখাগুলো ঘুরে দেখেন তারা। এরপর নদী পাড়ের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী আনি বলেন, স্বল্প সময়ের দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, অতি সত্বর জাগুবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের সুফল পাবে উত্তরাঞ্চলের মানুষ। নীলফামারী এবং লালমনিরহাটের পর বিকালে রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন করার কথা রয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিং চেষ্টা। মেহেরপুর এবং লালমনিরহাটে সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, সীমান্তের ওপারে 4 জনকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। পুশিন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। এদিকে লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় সে চেষ্টা সফল হয়নি। পাবলিক পরীক্ষা আইনে যুক্ত করা হয়েছে ডিজিটাল নকলের সাজা, যেখানে পরীক্ষার ফলাফল মেধা তালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে। বর্তমান সরকার সেভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। জানান, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। 6ষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। গতকাল ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। কত সুন্দর রুল ওই সময়, চিন্তা করতে পারেন। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম? জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই। যদি কেউ ডিজিটালি নকল করে, এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। রাজধানীর ওয়ারী এবং গ্যান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র এবং মাদক গডফাদার অটো সজল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদক দ্রব্য। ডিএমপির মিডিয়া সেলের এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। গত 2রা মার্চ ওয়ারী এলাকায় অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালায় চক্রটি। পরে ওয়ারী থানার মামলার তদন্তের সূত্র ধরে রাজধানীর স্বামীবাগ এলাকায় অভিযান চালায় ডিএমপি। অভিযানে অস্ত্র ও মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল, বাপ্পি ও শামসুন নাহার সহ 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 3টি অত্যাধুনিক পিস্তল এবং 77 রাউন্ড গুলি উদ্ধার করা হয়, যা পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্যান্ডারিয়া থানায় পৃথক 2টি মামলা করা হয়েছে। সেখানে মামলাটা হয়েছে। এই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারি বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। গ্রেপ্তারকৃত সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে ওয়ারি বিভাগের গ্যান্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র মাদক মজুদ রয়েছে। প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে ডুবল বন্দরনগরীর নিচু এলাকা। তবে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। সকাল 8টা থেকে বৃষ্টি শুরু হলে পানি জমতে থাকে আগ্রাবাদ, ওয়াসার মোড়, কাতালগঞ্জ, হালিশহর সহ বেশ কিছু এলাকায়। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে, বাসাবাড়ি দোকানপাটেও পানি ঢুকে পড়ে, তলিয়ে যায় রাস্তাঘাট। এতে চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। জমে থাকা পানির কারণে ব্যাহত হয় যান চলাচল, পানি মারিয়ে গন্তব্যে যেতে হয় অনেককে। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে পানি নেমে যায়। থামছে না হাম এবং উপসর্গে মৃত্যু। গত 24 ঘন্টায় সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম এবং উপসর্গ নিয়ে সিলেটের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 76 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 69 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 261 জন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী এবং স্বজনদের ভোগান্তি বেড়েছে। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।